আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তুমি এইচএসসি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকো তাহলে রসায়নের আমাদের এই ধারাবাহিক পুরো একটা অধ্যায় বিশ্লেষণ সিরিজে তোমাকে অনেক স্বাগতম এবং আশা করি তুমি এখান থেকে উপকার পাচ্ছ এবং এরকম ভাবে যদি কমপ্লিট করে থাকো ইনশাল্লাহ আরো বেশি পাবা। তো আমরা আসলে বেসিক্যালি এখানে যে কাজটা করি সেটা হচ্ছে পুরো একটা চ্যাপ্টারের টোটাল আউটলাইনটা তোমার সামনে রিপ্রেজেন্ট করে ফেলি, ঠিক আছে? সো তুমি এরকমটা পাইলে এই চ্যাপ্টারটা শুরু করার জন্য একটা ভেতরে স্পৃহ পাবা, অ্যাজ ওয়েল অ্যাজ এরকম ভাবে কমপ্লিট করে গেলে তোমার জিনিসটা গোছানোও হবে, কমও হবে এবং প্রিপারেশনটা অনেক শক্ত হবে আর কি। আচ্ছা, তো আমরা আসলে এখানে যেটা করব সেটা হচ্ছে আজকে যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা কিভাবে বলো তো, তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়ন অধ্যায়টাকে আমরা যে কয়টা লেকচারে ভাগ করেছি, একাডেমিক লাইফে আমাদেরকে যেরকম ভাবে পড়া উচিত, অ্যাডমিশনে আমাদেরকে যেই জায়গাটাতে গুরুত্ব দেওয়া উচিত সেটা নিয়ে আলোচনা করব। সো চলো আর দেরি না করে আমরা শুরু করি আলোচনাটা। তড়িৎ রসায়নকেও আমরা টোটাল 5টা লেকচারে ভাগ করেছি। 5টা লেকচারে ভাগ করার ক্ষেত্রে এই যে এটা হচ্ছে আমাদের ডে 1 এর লেকচার, এটা আমাদের 2 এর লেকচার, এটা 3, এটা 4 এবং লাস্ট অফ 1 এটা হচ্ছে আমাদের 5 এর লেকচার। ওকে, সো চলো আমরা দেখে ফেলি কোথায় আমরা কোন জিনিসটাকে পড়ছি। আচ্ছা, ফুল তড়িৎ রসায়ন অধ্যায়টাকে যদি আমরা ভাগ করি তাহলে প্রথম যেদিন আমাদেরকে যে জিনিসগুলো পড়তে হবে সেটা হচ্ছে তড়িৎ পরিবাহী এবং তার প্রকারভেদ, পরিবাহিতা এবং তার প্রকারভেদ। এর ভিতরে আছে ধরো পরিবাহিতা, অর্ধপরিবাহিতা, অপরিবাহিতা এমন, তারপরে আয়নিক পরিবাহী, আবার হচ্ছে আরেকটা হচ্ছে আমাদের ইলেকট্রনীয় পরিবাহী এমন। তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা, তড়িৎ বিশ্লেষের পরিবাহিতার ভিতরে আমাদের মোলার পরিবাহিতা আছে, তুল্য পরিবাহিতা আছে, তারপরে হচ্ছে কাপ্পা মোলার পরিবাহিতা, ল্যামডা এম প্রকাশ করা হয় আর ল্যামডা ই দিয়ে তুল্য পরিবাহিতা, এই তিনটা জিনিস প্রকাশ করা হয়, সেটা পড়তে হবে। ধাতু সক্রিয়তার সিরিজ, এই যে কে না কে মেগাই ভাই এলো যেন ফিরে পেলো হারানো কিছুর আগে, এটা আমরা জানি। তড়িৎ কোষ, তড়িৎ কোষের মধ্যে মানে এটা চিন্তা করো না যে ইন ডিটেলস তড়িৎ কোষ ভাই সবকিছু একদিনে পড়ে ফেলবো, এটা ওই ডিটেলসের তড়িৎ কোষ না। তড়িৎ কোষ মানে হচ্ছে এই যে তড়িৎ কোষ যে একটা গঠিত হয় দুইটা, মানে একটা ক্যাথোড থাকে একটা অ্যানোড থাকে, তড়িৎদ্বার এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকে, সেটা নিয়ে আলোচনা আর কি। তারপরে তড়িৎ বিশ্লেষের প্রকারভেদ, তড়িৎ বিশ্লেষের প্রকারভেদ বলতে ওই যে সেটা কি মৃদু তড়িৎ বিশ্লেষ্য নাকি তড়িৎ অবিশ্লেষ্য নাকি হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য এমন। আচ্ছা, কৌশল এবং নিয়ামক সমূহ, কৌশল এবং নিয়ামক সমূহ মানে তড়িৎ বিশ্লেষণের উপায়, তড়িৎ বিশ্লেষণ করার উপায় এবং তার নিয়ামক সমূহ, মানে সেখানে যদি আমরা কনসেন্ট্রেশন বাড়াই তাহলে কি ধরনের হয়, চাপ বাড়াই তাহলে কি ধরনের হয়, তাপমাত্রা বাড়াই তাহলে কি ধরনের আচরণ হয় সেটা। এই লেকচারটা অবভিয়াসলি একটু বড় হয়েছে এবং আসলে খুব সত্য কথা হচ্ছে প্রথম দিন এটুকু একটু কমপ্লিট করবা, কারণ এই চ্যাপ্টারের এই জিনিসগুলো হচ্ছে পরের যে ম্যাথমেটিক্যাল জায়গাগুলো সেগুলোকে খুব ভালো মতন বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে ম্যাথমেটিক্যাল জিনিসপত্র কম, এখানে থিওরিটিক্যাল জিনিসপত্র বেশি। সো ওটুকু যদি কমপ্লিট করি তাহলে ম্যাথের দিকে আমাদের জিনিসপত্রটা কমবে, খুব ফ্লুয়েন্টলি আমরা আগাতে পারবো। সেকেন্ড লেকচারের ভিতরে দেখো আমরা ডিরেক্ট জাম্প করবো হচ্ছে ফ্যারাডের সূত্রতে। ফ্যারাডের কয়টা সূত্র আছে ভাই? প্রথম সূত্র একটা সূত্র আছে এবং দ্বিতীয় সূত্র আছে। ফ্যারাডের যেটা প্রথম সূত্র সেটা হচ্ছে আসলে W = ZQ বা ZIT, ঠিক আছে? আর যেটা হচ্ছে যে আমাদের দ্বিতীয় সূত্র তাহলে সেটা হচ্ছে W1/W2 = Z1/Z2 এরকম টাইপের। ওকে, সো দুইটা সূত্রই আমরা কমপ্লিট করব। আচ্ছা, তারপরে তড়িৎদ্বার এবং তড়িৎদ্বার বিভব। এই যে তড়িৎদ্বার, ওই যে দেখো তড়িৎ বিশ্লেষণের ভিতরে যদি তড়িৎদ্বার পড়ে যেত তাহলে কিন্তু এই লেকচার অনেক বড় হয়ে যেত, বাট এটা কিন্তু এরকম না, ওই জন্যই বলতেছি এখানে ওটা অতটুক বেশি না। তড়িৎদ্বার এবং তড়িৎদ্বার বিভবটা পরে আছে, আবার সেখানে যে আমরা পরে ফার্দার পড়বো সেটাকে। ওকে, তারপরে আসো নির্দেশক তড়িৎদ্বার, প্রমাণ তড়িৎদ্বার বিভব, তড়িৎ কোষ এবং কোষ বিভব ও এর প্রয়োগ। অর্থাৎ এই জায়গাতেই মেইনলি আমরা কাজ করব হচ্ছে আমাদের প্রথম ই সেল, ইনট সেল সমান হচ্ছে আমরা কি জানি বলতো, ইনট অ্যানোডের যেটা বিভব প্লাস অ্যানোডের জারণ বিভবটাকে কাউন্ট করব আমরা অক্সিডেশন প্লাস হচ্ছে ইনট ক্যাথোডেরটা রিডাকশন, ক্যাথোডটা কি রিডাকশন, এই জিনিসটাকে আমরা মেইনলি কাউন্ট করব। এই জিনিসটাই হচ্ছে এখানে আমাদেরকে পড়তে হবে। কোনখানে পড়তে হবে ভাই? আমাদের 3rd নাম্বার লেকচার, অর্থাৎ নির্দেশক তড়িৎদ্বার, মানে ক্যালোম্যান তড়িৎদ্বার যেমন একটা নির্দেশক তড়িৎদ্বার, প্রমাণ তড়িৎদ্বার কি হাইড্রোজেন তড়িৎদ্বার এমন। তো তাদের কিছু কার্যকারিতা, কারণ এটা আমরা ফুল সিলেবাসে কমপ্লিট করছি, শর্ট সিলেবাসে অনেকগুলো জিনিসপত্র ছিল না, বাট ফুল সিলেবাসে আছে, তাই ফুল সিলেবাসে আমরা এটাকে সাজানো। ওকে, তারপরে প্রমাণ তড়িৎদ্বার বিভব, তড়িৎ কোষ এবং কোষ বিভব ও এর প্রয়োগ। এবং আমি তোমাকে বলবো, পার্সোনালি সাজেস্ট করবো, তুমি যদি 25 ব্যাচেরও হয়ে থাকো তারপরে তুমি ফুল সিলেবাসটাকে কমপ্লিটলি দেখো, কজ সেকেন্ড পেপারটা এখন কমপ্লিট করাই তোমার টার্গেট হয়ে আছে। কারণ তুমি দেখেছো এই বছর কিন্তু সিইউ বলো সাস্ট বলো এটা কিন্তু ফুল সিলেবাসে এক্সাম নিচ্ছে, মেডিকেল তো হয় ফুল সিলেবাসে। সো এই ফুল সিলেবাস মানে কেমিস্ট্রিতে আসলে শর্ট সিলেবাসটা খুব বেশি ইম্প্যাক্টফুল না রে ভাই, ও আসলে ফুল সিলেবাসই, ওটাকে খুবই অল্প অল্প পরিমাণ কমানো রাখছে, যে কমানোটা না কমাইলেও তোমার জন্য খুব বেশি ভারী হইতো না। তুমি যদি আসলে যেটুকু শর্ট সিলেবাস আছে সেটুকু কমপ্লিট করতে পারো, ফুল সিলেবাসটা তুমি পারবা। ওকে, সো তুমি যদি ফুল সিলেবাসের প্রিপারেশনটা এখন থেকে নিয়ে থাকো, বলছিস না যে একবারে ডাই হার্ড করে নাও, অ্যাটলিস্ট একটু জেনে থাকলা, তাহলে তোমার পরবর্তীতে এটা অনেক বেশি উপকারে আসবে। আচ্ছা, তারপরে যেটা আমাদের 4 নাম্বার লেকচার সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট লেকচার এবং সেখানকার ভিতরে আছে নান্স সমীকরণ,
রাসায়নিক এবং তড়িৎ বিশ্লেষ্য কোষ, এই যে নার্স সমীকরণ থেকে তুমি আরামসে, খুব সত্য কথা, গ বা ঘয়ের একটা কোশ্চেন পেয়ে যাবা। কোথায়? এইচএসসি পরীক্ষাতে পেয়ে যাবা, লিখে রাখতে পারো যে নার্স সমীকরণ থেকে একটা কোশ্চেন চলে আসবে। আর তারপরে আরেকটা কোশ্চেন আসবে হচ্ছে হয় ফুয়েল সেল থেকে অথবা রিচার্জেবল ব্যাটারি থেকে এবং তাদের কার্যকারিতা থেকে, যে ধরো লিথিয়াম আয়ন ব্যাটারি কিভাবে কাজ করে, লেড স্টোরেজ ব্যাটারি কিভাবে কাজ করে, এই যে ব্যাটারিগুলো ডাইসেল কেমনে কাজ করে যেটা আমরা দেখি, তারপরে হচ্ছে অথবা ফুয়েল সেল, হাইড্রোজেন ফুয়েল সেল, সেটাও কিন্তু এই যে রিসেন্ট টাইমে কিন্তু হাইড্রোজেন ফুয়েল সেল অনেক গুরুত্ব পাচ্ছে, সো এটাও কিভাবে কাজ করে, এর কার্যকারিতাতে গ বা ঘ একটা পাবা। এবং আরেকটা যেটা বাকি থাকলো সেখান থেকে পেয়ে যাবো হচ্ছে নার্স সমীকরণ দিয়ে একটা ম্যাথ, লিখে রাখতে পারো লিটারালি। এবং লাস্ট অফ অন এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেটা হচ্ছে পিএইচ মিটারের সাহায্যে পিএইচ নির্ণয়। সো পিএইচ মিটারের সাহায্যে পিএইচ নির্ণয় বলতে যে হাইড্রোজেন ফুয়েল সেল থেকে পিএইচ নির্ণয় করা যায়, যে ওই যে আমরা পাই, হ্যাঁ, হাইড্রোজেন ফুয়েল সেল থেকে পিএইচ নির্ণয় করতে গেলে আমরা পাবো হচ্ছে আসলে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, এটাই তো হচ্ছে আমাদের পিএইচ, তাই না? এটাই তো হচ্ছে আমাদের পিএইচ। সো এটা সমান আসলে হয় হচ্ছে ওই যে এই মানে এটা সমান হয় হচ্ছে আমাদের ই বাই হচ্ছে 0.0591, এরকম টাইপের একটা সমীকরণ হয়। সো এটা দেখবা, থিওরিটা বিশ্লেষণ করবা, ওখানে এটাকে পেয়ে যাবে আসলে। আচ্ছা, সেই চ্যাপ্টারের ক্ষেত্রে যদি আমাকে বলো, তাহলে এই চ্যাপ্টারের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গা সেটা হচ্ছে তড়িৎদ্বার, তড়িৎ বিভব, ফ্যারাডের সূত্র ফর এমসিকিউ এবং নার্স সমীকরণ প্লাস হচ্ছে সিকিউ, সবথেকে গুরুত্বপূর্ণ। সেই চ্যাপ্টারটা বেসিক্যালি ম্যাথ প্লাস কনসেপ্ট দুইটা দিয়েই ভর্তি, ম্যাথ প্লাস কনসেপ্ট, ম্যাথও আছে এখানে, কনসেপ্টও আছে এখানে, দুইটা দিয়েই ভর্তি। সো আমরা এটাকে দুইটাকেই ভালো করে আসলে কমপ্লিট করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, এবং এই যে এরকম ভাবে লিস্টেড বা সর্টেড আকারে তোমার কাছে সাজিয়ে দেওয়া আছে, উপস্থাপন করা আছে, এই উপস্থাপনার প্রপার কনসেপ্ট যেন তোমার লেকচারটার ভিতরে কন্টেন্ট করে, সেটা মেক শিওর করার দায়িত্ব তোমার। তুমি এখন অফলাইনে করতেছো বা অনলাইনে কোনো একটা অ্যাক্সেস আছে সেখান থেকে করতেছো, ইটস আপ টু ইউ। সো তুমি তোমার রুটিন অনুযায়ী, যে রুটিনটা আসলে আমরা এসি280 তে প্রোভাইড করছি, সেই রুটিন অনুযায়ী কিন্তু এই চ্যাপ্টারগুলোকে আরামসে এই যে এই রকম বিশ্লেষণ করে কমপ্লিট করে ফেলতে পারবা। ওকে ভাই? আর তোমার কাছে যদি এইরকম মানে একেবারে গোছানো এই লেকচারেই ভাগ করা এমন যদি সংখ্যা না থাকে, তাহলে ইউ আর ওয়েলকাম টু এসি280। এসি280 এর ভিতরে এই তড়িৎ রসায়ন অধ্যায়টার ভিতরে এরকম 5টা লেকচার কমপ্লিট করে দেওয়া আছে। তুমি 5টা দিনের পিছনে সময় দাও, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা পার লেকচারের, এটাই আমি বলি প্রত্যেকটাতেই, পার লেকচারের সময় হচ্ছে এরকম 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় দাও। 5 দিন পরে দেখবে এই চ্যাপ্টারের প্রতি একটা এক্সেলেন্সি চলে আসছে। এবং পরে একদিন সময় দিবা হচ্ছে কিউবি সলভে, পরের দিন সময় দিবা হচ্ছে কিউজি টেস্টের ভিতরে এই চ্যাপ্টারের পরীক্ষা দিতে, বুঝছো? তাহলেই শেষ, তাহলে পুরো চ্যাপ্টারটাই তামা শেষ 1 সপ্তাহের ভিতরে, আর কিচ্ছু কাজ নাই। সো তোমরা বা আমরা যারা চিন্তা করি যে ভাই আমি 1 রাতের ভিতরে শেষ করব, এমনি করিস না, একাডেমিক লাইফ অন্তত করিস না ভাই। এমনি করে দিয়ে ওই 20 মিনিটের ভেক্টর দেখতে গেলে ঝামেলা আসলে, হ্যাঁ, ওই চ্যাপ্টারটা আর কোনোদিন তোমার বেসিক ক্লিয়ার হয় না আসলে। তো তুমি যদি এইরকম ভাবে এই যে মানে যেরকম ভাবে আমরা এই ভাগ করেও আর কি সাজিয়েছি, এমনিও যদি কমপ্লিট করতে পারো, তোমার জন্য কিন্তু একাডেমিক লাইফ থেকে অ্যাডমিশন লাইফ দুইটাতেই অনেক বেশি এটা কি রাখতে পারবে, একটা পজিটিভ প্রভাব রাখতে পারবে। সো 1 রাতে যারা শেষ করতে চায় আসলে তাদের আসলে অনেক তাড়াহুড়া থাকে। কিসের তাড়াহুড়া জানো? ফেল করার তাড়াহুড়া, খারাপ রেজাল্ট করার তাড়াহুড়া। তো 1 রাতে শেষ না করে আমরা এটাকে সাজিয়ে গুছিয়ে সময় নিয়ে শেষ করি, কোনো সমস্যা নাই। তোমার জন্য খুব যে বেশি দেরি হয়ে গেছে এমন না। ভালো কাজ শুরু করার জন্য কখনোই খুব বেশি দেরি হয়ে যায় না ভাই। টিল দ্য লাস্ট, একেবারে মৃত্যুবরণ না করলে তুমি ভালো কাজ শুরু করতে পারো যখনই তোমার হেদায়েত হও। সো ভালো কাজ আসলে এইটাই, যে তুমি পড়াটাকে গুছিয়ে পড়তেছো, ফাঁকিবাজি না করে পড়তেছো। সো তুমি এরকম ভাবে গুছিয়ে পড়ো, আলাদা ভাবে করো, শর্ট করে পড়ো, দেখবা তোমার পড়াশোনার জায়গাটা অনেক শর্ট হয়ে গেছে, ছোট হয়ে গেছে, গোছানো হয়ে গেছে, মনেও থাকতেছে, আগ্রহ পাইতেছো। তো সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, গুছিয়ে পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।